আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম প্রিয় বেগম। লিখেছেন প্রিমা ফারনাস চৌধুরী। পর্ব তৃতীয় পরিচ্ছেদের 7 থেকে 9 একসাথে পড়ে শুনুন। তৃতীয় পরিচ্ছেদের 7 থেকে 9 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে পড়ে শোনাচ্ছি। কেদারার পায়ের সাথে পা দুটো বাঁধা, পিচ মোড়া করে হাত বাঁধা, কাপড় দিয়ে মুখ বাঁধা। ইমরান ঘুঘু শব্দ ছাড়া কিছুই করতে পারল না। তার সামনে বসা লাট্টু, আনোয়ার আর মানিক সুলতান মহল থেকে অদূরে একটা পরিত্যক্ত কুটিরে ইমরানকে বেঁধে নিয়ে আসা হয়েছে শেরহামের আদেশে। আগেরকার মতো মহলের বাইরে নিরাপত্তারক্ষী রাখা হয় না। বড় সড়কের কাজে বেশিরভাগ সৈন্য নিয়োজিত থাকায় মহল প্রাঙ্গণে সেজাদের কোনো সৈন্য উপস্থিত ছিল না। আর রাতও বেড়েছে। সেই সুযোগে ইমরানকে বন্দি করা সহজ হয়েছে মানিক আর আনোয়ারের। তারা সুযোগের অপেক্ষায় ছিল কখন ইমরানকে ভাগে পায়। ক্রোধের তাড়নায় ইমরানের চোখ দুটো জ্বলছে। তার শরীরের উত্তরোত্তর ঝাঁকুনিতে কেদারাটাও দুলছে। মানিক তেড়ে এসে কেদারায় ধপাস করে লাথি বসিয়ে ইমরানের টুটি চেপে ধরে বলল, শেরহাম সুলতানের সাথে লাগতে গেছিলি? আসতেছে তরে কোপাইতে শালা। ইমরান এক নাগারে ঘুঘু শব্দ করতে লাগলো। ধপধপ পায়ের শব্দ শুনতে পেয়ে মানিক ঘাড় ঘুরালো তৎক্ষণাৎ। আনোয়ার দাঁড়িয়ে আছে, তাদের সবার মুখ বাঁধা। মানিক জিজ্ঞেস করলো, সাহেব আইসা পড়ছে? আনোয়ার বলল, না, মনে হয় মহল থেকে বের হতে পারছে না। এখন বের হতে দেখলে সবাই সন্দেহ করবে। মহলে একবার যাব, কি বলিস? মানিক অস্থির হয়ে বলল, না না, কাউরে এইখান থেকে সরতে বারণ করছে। অপেক্ষা করি আর কিছুক্ষণ। এই মালটার ব্যবস্থা করতে হবে। লাট্টু কুটিরে প্রবেশ করে দরজা বন্ধ দাঁড়ালো। বলল, সম্রাটের সৈন্যরা এই বেটার খোঁজে বেরিয়ে পড়েছে। ঘোড়া ছুটতে দেখলাম। যদি এদিকে এসে পড়ে? ইমরান চোখ তুলে চাইল। তাকে খুঁজছে শুনতে পেয়ে সে পুনরায় ঘুঘু শব্দ করতে লাগলো। মানিক বলল, আলো নিবাইয়া দে, তাড়াতাড়ি কর। এদিকে আলো জ্বলতেছে দেখলে সন্দেহ করতে পারে। তাড়াতাড়ি নিবাইয়া দে। লাট্টু আর আনোয়ার এক এক করে হারিকেন দুটো নিভিয়ে ফেললো, কিন্তু মনের ভয় দূর হলো না। ঠিক ওই ঘোড়ার দল এদিকে এগিয়ে আসতে লাগলো। মানিক বলল, সাহেব বলছে সৈন্যরা কাছাকাছি চলে এলে পালাতে। এখন কি করব? এদিকেই আসতেছে সবাই। লাট্টু ভেড়ার ফাঁক দিয়ে দেখলো, দলে দলে সৈন্যরা এদিকে এলো ঠিক, কিন্তু কেউ থামলো। ঝোপঝাড় গাছপালার মধ্যে এই ছোট্ট পরিত্যক্ত কুটিরটি কারো নজরে পড়ল না। তাই সকলেই সামনের দিকে ছুটে গেল। সবাই চিন্তামুক্ত হলো। আর ঠিক তখনই সবার মধ্যখান হতে একজন অশ্বারোহী পিছু হটতে হটতে সবার পেছনে চলে এলো। তারা চেঁচিয়ে একে অপরকে কি বলছে তা বুঝতে পারছে না মানিক, আনোয়ার, কেউ। তবে এটুকু বুঝে গেল সে অশ্বারোহী এদিকেই আসছে। তারা একজোট হয়ে দাঁড়ালো। সম্রাটের হাতে ধরা পড়লে নির্ঘাত মৃত্যু। উনি ছাড় দেবেন না। তারা বড় সাহেবের কথাও বলতে পারবে না। বড় সাহেবকে সবাই ভুল বুঝবে। কেউ ওনাকে বিশ্বাস করতে চাইবে না কেন তিনি এই কাজটা করলেন। এখন উপায়? তিনজনই কুলকুল করে ঘামতে লাগলো। ইমরান চালাকি করে যতটা সম্ভব জোরে ঘোঙাতে লাগলো। লাট্টু দৌড়ে গিয়ে তার মুখ সর্বশক্তি দিয়ে চেপে ধরতেই দরজার উপর হঠাৎ লাথি পড়ল। আর ঠিক তখনই ঘুনুপুকে খাওয়া দরজাটা সরে গেল, আর মশালের আলো কুটিরের মেঝেতে এসে পড়ল। ইমরান আলোর তীব্রতায় চোখ বন্ধ করে ফেলল। লাট্টু, আনোয়ার, মানিক তিনজনেই হাঁটু গেড়ে মেঝেতে বসে করজোরে বিড়বিড়িয়ে বলল, মাফ করুন সম্রাট, আমাদের ভুল হয়ে গেছে। মাফ করুন এবারের মতো। মশালটা ছুঁড়ে মারতেই সেটি নরম স্যাঁতসেঁতে মেঝেতে গেঁথে গেল। কেঁপে উঠল তারা তিনজনই। কাঁপতে কাঁপতে ঊর্ধ্বমস্তকে তাকালো। আচমকা তিনজনের চোখ চকচক করে উঠল খুশিতে। এক লাফে দাঁড়িয়ে পড়ে চিৎকার দিতে যাবে, ঠিক তখনই শেরহাম হাত দেখিয়ে থামিয়ে দিল। ইমরান ধীরে ধীরে চোখ খুলল। দেখল তার সামনে বলিষ্ঠদেহী একজন পুরুষ দাঁড়িয়ে। দৃঢ়হস্তে পাগড়ি খুলে কেদারা টেনে বসলো সেই পুরুষ অবয়বটি। আর ঠিক তখনই তার সামনে উদ্ভাসিত হলো সেই কঠিন মুখ, সেই শানিত দৃষ্টি, যা দেখে ইমরানের বুকে রক্ত জমাট বাঁধতে শুরু করলো। শেরহাম পায়ের উপর পা তুলে বসে বিড়ির মাথায় আগুন ধরিয়ে বলল, মুখ খুলে দে। লাট্টু তৎক্ষণাৎ ইমরানের মুখ খুলে দিল। তার সাড়া পেয়ে ইমরান কাশতে শুরু করলো। কাশতে কাশতে শেরহামের দিকে চোখ পড়তেই সারা শরীর হিম হয়ে এলো তার। শেরহাম ধোঁয়া উড়িয়ে ইমরানের মুখ বরাবর ধোঁয়া ছাড়তেই ইমরান ঘা ঝাঁকিয়ে বলল, তুই আমার বাপকেও মেরেছিস। আমি তোকে মারতে এসেছি। ওদের চাইতে জঘন্য মৃত্যু তোর প্রাপ্য। তুই একটা বিশ্বাসঘাতক। তুই বিশ্বাসঘাতকতা করেছিস। তোকে মারবো, সাথে তোর বউ, বাচ্চা, আপনজন সব কটাকে। স্যার আমাকে। বলতে বলতে শেরহামের দিকে থুতু ছুঁড়ে মারল সে। থুতু ছুটে আসার পূর্বেই মানিক লাথি বসালো ইমরানের বুক বরাবর। কেদারা সহ পড়ে গেল সে। শেরহাম দাঁড়িয়ে পড়ল এবার। হাতের বিড়ি ফেলে দিয়ে কেদারা সহ তুলল ইমরানকে। মানিক ধারালো চাকু ছুড়ে দিল শেরহামের দিকে। শেরহাম সেটি খপ করে ধরে ইমরানের গলা চেপে ধরল। রক্ত চোখে চেয়ে বলল,
আমার সাথে পেরে ওঠ, তারপর আমার বউ বাচ্চার কথা বলবি। আমি শেরহাম সুলতানের সাথে পেরে উঠলে তবেই শেরহাম সুলতানের বাচ্চার কথা মুখে আনবি। আমার হাতে মরতে না চাইলে যাদের নিয়ে এসেছিস তাদের সবাইকে নিয়ে এক্ষুনি চলে যা। ভুলেও শবনমের দিকে চোখ তুলে তাকাবি না। গলা চেপে ধরায় শ্বাসরুদ্ধ হয়ে ইমরানের চোখ উল্টে আসছিল। শেরহাম গলা ছেড়ে দিতেই ইমরানের প্রাণ ফিরে এলো যেন। প্রাণপণে শ্বাস ফেলল সে। শেরহামের হাতের চকচকে চাকুটার দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে ছাড়, আমি তোকে শেষ করতে এসেছি। শেষ করেই ফিরবো, বিশ্বাসঘাতক। শেরহাম ফের গলা চেপে ধরে চাকুটা তার চোখের সামনে ঘুরাতে ঘুরাতে বলল, চল খেলা শুরু করি, ভয় পাস না আবার। ভয়ে জমে গেল লাট্টু। সে সবার চাইতে খানিকটা ভীতু। বড় সাহেবকে তো আরো বেশি ভয় পায় সে। চোখ বুজে ভীত কণ্ঠে বলল, সাহেব আমি বাইরে চাই, আপনি তারপর কাটাকুটি করেন। শেরহাম গাড় ফিরিয়ে তাকাতেই লাট্টুর প্রাণ যায় যায় অবস্থা। হাতের চকচকে চাকুটার দিকে তাকিয়ে এক দৌড়ে বেরিয়ে গেল সে। শেরহাম পুকুর ঘাটে নেমে হাত মুখ ধুয়ে ঘাটে উঠে আসতেই মানিক বলল, বেগম দেখেননি আপনি এসেছেন? ও ছাড়া সবাই দেখেছে। তোদের বেগম ঘুম। তোর কি মনে হয় ওর ভয়ে আমি আসতে পারতাম না? আর কাউকে কৈফিয়ত না দিলেও বেগমের কাছে যে শেরহাম সুলতানকে কৈফিয়ত দিতে হয় সে কথা ওরা ছাড়া ভালো কে জানে। তারপরও মানিক শেরহামের কথায় হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে বলল, না এমনি জানতে চাইলাম। উনি তো হাজারটা প্রশ্ন করতো, বাকিরা কিছু বলেনি। তোর কি মনে হয় আমি বোকার মতো একা একা এখানে চলে এসেছি? আমি সৈন্যদের সাথে বেরিয়েছি, তাই কেউ কিছু বলেনি। সম্রাট কোথায়? সে বোধ হয় সমুদ্রের পাড়ে গিয়েছে, জাহাজ ধরবে। যদি উনি সত্যিটা জানতে পারেন। শেরহাম চোখ ঘুরিয়ে মানিকের দিকে তাকালো। কোন সত্যিটার কথা বলছিস? মানিক ইতস্ত করে বলল, ইয়ে মানে আসল সত্যিটা জানতে পারলে তো ভালোই হবে, কিন্তু আপাতত যে সত্যিটা আমরা লুকিয়েছি সেটা জানতে পারলে উনি নিশ্চয়ই খেপে যাবেন। গেলে যাক, কালো দুনিয়ার ও কি চেনে? ওর সামনে যা থাকে তা ফকফকা পরিষ্কার। ও আমার মতো কঠোর পাশবিক নির্মম পশুগুলোকে কাছ থেকে দেখেনি। আমার মতো অভিজ্ঞতা ওর নেই। আর আমি যা করি তা নিয়ে আমি কাউকে কৈফিয়ত দেই না। আমি জানি কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। মহলে যাব, সৈন্যদের পৌঁছানোর আগে পৌঁছাতে হবে। আনোয়ার গলা হাঁকিয়ে বলল, সাহেব চলে আসুন, অশ্ব প্রস্তুত প্রস্তুত। শেরহাম হাতের বাহুতে মুখ মুছতে মুছতে এগিয়ে গেল। লাট্টুকে বলল, যেভাবে বলেছি সবকটা সেভাবে করবি, হেরফের যেন না হয়। তটিনী সৌরভকে কোলে নিয়ে বসে আছে। চোখ ছোটার পর সে বিছানায় শেরহামকে দেখেনি। শেরহাম কোথায় গেল তা জানতে সে বিছানা থেকে নামতে যাবে, ঠিক তখনই সৌরভও জেগে উঠেছে। কাঁচা ঘুম ছুটে গেলে সৌরভ বিরক্ত হয়, কান্নাকাটি জুড়ে দেয়। তটিনী তাকে বুকে নিয়ে পুনরায় ঘুম পাড়ালো। শুয়ে দিতে যাবে, দেখলো সৌরভ তার ওড়না মুঠোয় ধরে আছে। সে সৌরভকে কোলে নিয়েই কক্ষ থেকে বেরিয়ে গেল। বুকের ভেতরে এক প্রকার অস্থিরতা কাজ করছে তার। ওই ছেলেটাকে বন্দি করে কোথায় নিয়ে গেল সে? কম্পিত পায়ে হাঁটতে হাঁটতে আসর কক্ষের দিকে এগুতেই দেখতে পেল মহলের কেউই ঘুমায়নি, বাচ্চাগুলোও জেগে। আলিজা খোদেজার কোলে বসে খোদেজার তসবি হাতে নিয়ে খেলছে। তটিনীকে দেখা মাত্রই বলল, কালু বাইচানের আম্মা, কালু বাইচান ঘুম। তটিনী তার কথা মৃদু হেসে বলল, আলিজা বলল, কালু বাইচানের আব্বাও নাই, আমাল আব্বাও নাই। তটিনী শাহানার দিকে তাকালো। শাহানার চোখে মুখে লেপ্টে আছে চিন্তা, বিষাদ, অস্থিরতা। কি থেকে কি হয়ে গেল? কোনো শুভ কাজই ভালোই ভালোই হয় না এই মহলে। শবনমের নিকা প্রসঙ্গ তোলার পরপরই কত চিন্তায় ছিলেন উনি। যে বিপদের আশঙ্কা করে চিন্তা একাকার, ঠিক সেই বিপদে সে নিকায়ের বাধা পড়লই। এক মেয়ের সংসারটা বহু কষ্ট, বহু ধৈর্য, বহু বাধা বিপত্তির পর একটু একটু করে মজবুত হয়ে উঠেছে। অনেক আধার পেরিয়ে জীবনটা রঙের দেখা পেয়েছে। এখন আবার আরেক মেয়ের জীবনে বিপত্তি শুরু হয়েছে। শাহানাকে দেখে তটিনীর মায়া হলো। শাহানা বলল, শেরহাম সবটা শুনে সৈন্যদের সাথে বেরিয়েছে, চিন্তার কিছু নেই, সৈন্যদের সাথে ফিরবে। শবনম এগিয়ে এসে বলল, আব্বু খালামণির কুলে আসো। সৌরভ ঘুম ঘুম চোখে শবনমের কুলে গেল। শবনমকে কুলে নিয়ে গালে কয়েকটা আদর দিল। আলিজাকে বলল, ভাইজানরা ঘুমিয়ে পড়েছে, আর আপনি এত রাতে বসে বসে পাকনামি করছেন? ঘুম নেই চোখে? ঘুম নেই চোখে। শবনমের প্রশ্নকে ব্যঙ্গ করে খিকখিক করে হাসতে লাগলো সে। অপরূপা বলল, দিনের বেলা ঢুসে ঢুসে ঘুমাবে, রাতে ঘুম নেই, অসভ্য মেয়ে। আলিজা আঙ্গুল দেখিয়ে বলল, লুপা সুপ সুপ, আব্বাকে বলি দিব। আয়শা হুমায়রা ফিক করে হেসে উঠে আবার হাসি দামা চাপা দিল। তটিনী সৌরভকে শবনমের কোলে দিয়ে সদর কক্ষের কাছাকাছি চলে এলো। সেখানে শেরতাজ সাহেব, শাহজাহান সাহেব আর সোলেমান মাহমুদ সহ ইমরানের সাথে আসা তার মামা খালুরা বসে আছেন চিন্তিত মুখে। তটিনী ভালো করে মাথা ঢেকে আড়ালে দাঁড়ালো তাদের সবাইকে দেখে। সদর দরজা খোলা থাকায় সে মহলে সিংহদুয়ার দেখতে পাচ্ছে। কোনো সৈন্যকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে না। লাট্টু মানিকদেরও দেখা যাচ্ছে না। ওরাও কি বেরিয়েছে ওর সাথে? কি করতে চাচ্ছে সে? কে সে?
অস্থিরতা ঘাম অস্থিরতায় ঘামতে লাগলো সে। তার অস্থিরতা কমে এলো যখন বাদশার ডাক শুনতে পেল। ঘোড়ার রেশাধ্বনি শুনতে পেয়ে সবাই চমকে উঠল। মেয়ে বউরা দ্বিতল চত্বরে এসে দাঁড়ালো পর্দার পেছনে। তটিনীও উকিঝুঁকি দিল, শুধু শেরহামকে দেখলো। শেরহাম মহলে প্রবেশ করা মাত্রই শাহজাহান সাহেব ছুটে গিয়ে বললেন, কোনো খোঁজ পেলে? শেরহাম বলল, আমি বেশি দূর যাইনি, ফিরে এসেছি। সৈন্যরা ফিরলে আসল খবর জানা যাবে। কেন সে বেশি দূর যায়নি সে প্রশ্ন সবার মনে এলেও মনেই থেকে গেল। কেউ জিজ্ঞেস করার চেষ্টাও করেনি। উত্তর শুনে তারা সন্তুষ্ট হতেন না, এটা বোধহয় জানতেন। তটিনী দ্রুত সরে গেল। শেরহাম লম্বা লম্বা পা ফেলে কক্ষের দিকে পা বাড়ালো। হঠাৎই তটিনীর সামনে পড়লো, জিজ্ঞেস করলো, তুই? পেছনে মা বোনেরা আছে জেনে তটিনী বলল, না, এমনি ঘুম ছুটে গিয়েছিল তাই। ও। শেরহাম কক্ষপথে হেঁটে চলে গেল। আলিচা তার পথ আটকে বলল, এই এই কালো আব্বা, আমার আব্বা কোথায়? আব্বার জন্যই বুঝে আছি। শেরহাম ঠুট উল্টে বলল, মাথায়। আলিজা তার মাথায় হাত দিয়ে ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে থাকলো। অপরূপাকে গিয়ে জিজ্ঞেস করলো, আমার আব্বা মাথায়? অপরূপা তাকে কোলে টেনে নিয়ে বলল, চুপ, ঘুমান, আর কোনো কথা নয়। আলিজা মিছিমিছি চোখ বন্ধ করে রেখে বিড়বিড়িয়ে বলল, কালু ভাইজান, কালু ভাইজান। অপরূপা হেসে ফেলে বলল, এটা কি গান যে সারাক্ষণ গেয়ে বেড়ান? আলিজা মাথা তুলিয়ে বলল, কালু আব্বাল মাতা। কক্ষে হুড়মুড়িয়ে প্রবেশ করে তটিনী দরজা বন্ধ করে বলল, কোথায় গিয়েছো তুমি? শেরহাম পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে বলল, নাচতে গিয়েছি। তটিনী খেপে তাকাতেই শেরহাম বলল, সবাই ওকে খুঁজতে বেরিয়েছে, আর আমি ঠুসে ঠুসে ঘুমালে সন্দেহ করবে না? সর। তটিনীকে সামনে থেকে সরিয়ে দিল। তটিনী খপ করে তার পাঞ্জাবি টেনে ধরে বলল, দাঁড়াও, হাত ভেজা কেন? বলতে বলতে চুলে হাত দিল। প্রশ্ন করলো, চুল ভেজা কেন? শেরহাম বিরক্ত হয়ে চক্রান্ত শব্দ করে বলল, ফালতু বকিস না তো, আমার ছেলেকে নিয়ে আয়, ঘুমাবো, যা। তটিনী চোখ তখন নিবদ্ধ শেরহামের কাঁধে। রক্তের ছোপ ছোপ দাগ দেখে সেই স্তম্ভিত চোখে চেয়ে ধীরে ধীরে হাত তুলে কাঁধের পোশাক ছুঁয়ে বলল, তুমি ওকে মেরে ফেলেছ? কিভাবে মেরেছ? আবারও খুন খারাপি করে বেড়াচ্ছ রাতবিরেতে? আবারও? শেরহাম কিছু বলতে যাবে তার আগেই তটিনী পিছু হটল। বলল, একদম ছুবে না। সে যতই খারাপ হোক, ওকে মারাটা উচিত হয়নি। তুই কি চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে শোনাচ্ছিস? কেন ভয় হচ্ছে? শেরহাম তেড়ে এসে বলে, ভয়? আমাকে ভয় দেখাতে আসবি না। ভয়ের বাপও আমাকে ভয় পায়। তটিনী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তুই আমাকে ছুবি না ওই হাতে। শেরহাম তার হাতের দিকে একবার তাকালো, চোয়াল শক্ত করে বলল, চিল্লাবি না, খবরদার। তটিনী দ্বিগুণ রাগত স্বরে বলল, একদম ধমক দেবে না আমাকে। আমাকে ঘুমিয়ে রেখে রাত বিরাতে খুন খারাপি করে বেড়াচ্ছ, আর আমি সেই তোমাকে নিয়েই গান গেয়ে বেড়াবো সবার কাছে? শেরহাম বলল, যা, সবাইকে বলে আয় তোর তোর বোনের হবু বরকে আমি খুন করেছি, যা বলে আয়। দাঁড়িয়ে আছিস কেন? তটিনী আবারও ধাক্কা দিল শেরহামকে, বলল, 100 বার বলবো, যা যা, বের হ। তটিনী লাথি দিয়ে কেদারাটা সরিয়ে দিয়ে বলল, তোর ঘরে আমি আর আসবো না শয়তান। তুই থাক তোর খুন খারাপি নিয়ে, আমার ছেলেকেও ধরবি না ওই হাতে। শয়তান শব্দটা কানে আসতেই শেরহাম চোখ তুলে তাকালো, জানতে চাইলো, কি বললি? তটিনীর আগে ফুসফুস করলো। কেদারায় আরও একটা লাথি বসাতেই পায়ে আঘাত পেয়ে পা ধরে বসে গেল। শেরহাম এগুতেই আঙুল দেখিয়ে বলল, একদম দরদ দেখাবে না। এসব ন্যাকামিপনা দেখিয়ে আমাকে বশ করছো? শয়তানগিরি এখনো যায়নি না? শেরহাম রক্তাক্ত চোখে চেয়ে রইল নির্বাক। তটিনী আঙুলের ব্যথা সহ্য করে দাঁড়িয়ে পড়ল। চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। শাহানা, শবনম সকলেই তার চোখে মুখের এমন হঠাৎ পরিবর্তন দেখে হতভম্ব। চেঁচামেচি কেন হচ্ছিল? হঠাৎ কি হলো? সবই তো ঠিক ছিল। শাহানা কিছু জিজ্ঞেস করতে যাবে, ঠিক তখনই নিচ থেকে হইচই চেঁচামেচি শব্দ কানে এলো। সবাই সেদিকে দৌড় লাগালো। তটিনীও তাদের পিছু পিছু ছুটল। নিশ্চয়ই লাশ এনেছে। দ্বিতল চত্বরে দাঁড়িয়ে তার মাথার উপর বাজ পড়ল ইমরানকে জ্যান্ত দেখে। তার হাতে একটা পট্টি ছাড়া সে পুরোপুরি সুস্থ, কেমন স্বাভাবিক হয়ে কথা বলছে। সাফাইতে সে মা বোনদের সবটা খুলে বলল। ইমরানের ভাষ্যমতে সে হাঁটতে বেরিয়েছিল মহলের বাইরে। লাট্টু তাকে ঘোড়াশালের ঘোড়া দিয়ে বলেছে ঘোড়ার পিঠে চড়ে ঘুরে আসুন। ঘুরতে বেরিয়েছিল এই মনে করে যে কিছু দূর গিয়ে ফিরে আসবে, কিন্তু ঘোড়াটা ছুটতে ছুটতে এমন জায়গায় গিয়ে থেমেছে যেখান থেকে ফেরার রাস্তা খুঁজে পাচ্ছিল না উনি। তার উপর ঘোড়ার লাগাম ছুটে যাওয়ায় হাতে ব্যথাও পেয়েছে। বহু কষ্টে ওনাকে সবাই উদ্ধার করতে পেরেছে। কাল সকালে উনি রওনা দেবেন। চিঠিতে জানিয়ে দেবেন ওনার বাড়ির মহিলারা কবে শবনমকে দেখতে আসছেন। শাহানার বুকের উপর হতে যেন পাথর সরে গেল। সবাই বুক ফুলিয়ে শ্বাস ফেলল। তটিনী স্থির দাঁড়িয়ে রইল। লোকটা মিথ্যে বলল কেন? কেন শেরহামের নাম নেয়নি? ভয়েই। শেরহামও তার কোনো ক্ষতি না করে ছেড়ে দিয়েছে, আর সে তো না জেনে গালাগালি করে ফেলেছে। এখন কি হবে? তটিনীর চমক ভাঙল শেরহামকে দেখে। ঘুমন্ত সৌরভকে শবনমের কুল হতে নিয়ে কক্ষের দিকে হেঁটে চলে গেল সে। তটিনীর দিকে এক পলকও তাকালো না। তটিনী চুপিসারে হেঁটে গেল কক্ষের দিকে।
সৌরভকে বিছানায় শুয়ে দিয়ে এলো, তারপর দরজা বন্ধ করে দিল তটিনীর মুখের উপর। তটিনী কেঁপে উঠল, দরজা ধাক্কা দিয়ে বলল, দরজা খোলো, আমি থাকবো কোথায়? আমার ঘরে এরকম অবিশ্বাসী মেয়ে মানুষের জায়গা নেই। তটিনী দরজায় মাথা ঠুকে বলল, আর জীবনেও অবিশ্বাস করব না। শয়তানের সাথে থাকতে হবে না তোকে। আমি ভুল করে বলে ফেলেছি। শেরহামের উত্তর এলো না আর। তটিনী অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তারপর আর না পেরে নিঃশব্দে চুপিসারে শবনম আর আয়শার কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ল। আয়শার শবনম ঢ্যাপ করে বোনের দিকে তাকিয়েছিল। সকাল সকাল ইমরান আর লোকবলকে নিয়ে মহল ছেড়েছে। শেরহাম তাকে প্রাণে শেষ করতে পারত, কিন্তু জীবন যেভাবে নতুন সুযোগ দিয়েছে, সেও চায় সবাই নিজের অপকর্ম ছেড়ে বেরিয়ে আসার একটা সুযোগ অন্তত পাক। ইমরান তার পায়ে না পড়লে, প্রাণ ভিক্ষা না চাইলে সে ছেড়ে দিত না। তবে ইমরান এত সহজে শুধরাবে এমনও সে ভাবেনি। ইমরান তাকে কথা দিয়েছিল সে নিকাহ করতে অসম্মতি জানাবে এবং তার বাড়ির মহিলারা আর আসবে না। রূপনগরে পাও রাখবে না সে। ভবিষ্যতে কোনো প্রকার হাঙ্গামায় জড়াবে না শেরহাম সুলতানের সাথে। শবনমকে নিকাহ করার কথা স্বপ্নেও ভাববে না। কিন্তু শেরহামকে বোকা বানিয়ে সে সন্ধ্যা নাগাদ ঠিকই একজন লোককে পাঠালো সুলতান মহলে, আর চিঠিতে জানালো আগামীকালই নিকার দিন পাকা করতে আসছেন পাত্রের মা বোনেরা। অবশ্যই তাদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দিতে বলেছেন শেহজাদ সুলতানকে। সম্ভব হলে নিকার তারিখ এই সপ্তাহের মধ্যেই দেওয়া হবে, যদি উভয় পক্ষে সম্মতি থাকে। শেরহাম বুঝতে পারল সবই ইমরানের চাল। তবে শেরহাম এবার তাকে আর ছাড়বে না। সে সারাদিন মহলে ছিল না, দুপুরে মহলে খায়নি, সকালেও না খেয়ে বেরিয়ে গিয়েছে। মানিকের মুখে সবটা শুনে তটিনীর অনুশোচনা হচ্ছে। কেন সে অল্পতে রেগে গেল? আরেকটু শোনা উচিত ছিল তার। নিজের ভুলে অনুশোচনায় দগ্ধ হয়ে সেও সারাদিন মনমরা ছিল, ভালো করে খাওয়া দাওয়া করেননি। শেরহাম ফিরল, তার উপর ইমরানের চিঠিও এলো। সবটা জানার পর তটিনীর বোঝার বাকি রইল না, ইমরান লোকটা আসলেই খারাপ। শেরহাম তাকে সুযোগ দিয়েছিল যার অপব্যবহার করছে সে। কিন্তু এখন কি করবে সে? আব্বার আনন্দের শেষ নেই। মেয়ের বিয়ে নিয়ে ইতিমধ্যে সবাই বাজারের তালিকা করতে বসে গেছে, যদিও শেহজাদের মুখে এখনো কিছু শুনেনি সে। শেরহামকে কক্ষে যেতে দেখে আয়শাকে দিয়ে কিছু খাবার দাবার পাঠিয়ে দিল সে। আয়শা খাবারগুলো নিয়ে ফিরে এলো, বলল, ভাইজান খাবে না বলেছেন, কক্ষেও না রাখতে বলছেন, তাই নিয়ে এসেছি। তটিনী জোরপূর্বক টুনুকে পাঠালো। টুনু এসে হাঁপাতে বলল, আমার সাহস নাই বেগম, আপনার জামাই চোখ বন্ধ কইরা কেদারায় বসে আছে, আমার বুকটা এখনো কাঁপতাছে, দেখেন। তটিনী শবনমকে বললে, তুমি যাও। শাহানা বলল, তুমি নিয়ে যাও। এতক্ষণ পর ঘরে ফিরলো, আর তুমি যাচ্ছ না কেন? খোদেজা বলল, নিজেদের ভেতরকার সমস্যা নিজেদের মিটিয়ে নিতে হয় তনি। সবার জোরাজোরিতে তটিনী রাজি হলো ঠিক, কিন্তু সে কক্ষে প্রবেশ করতেই কেদারা হতে দাঁড়িয়ে পড়ল শেরহাম। চাদর টেনে নিয়ে জেরে ঘায়ে জড়াতে বেরিয়ে পড়ল। তটিনী তার পেছন দৌড়ে গেল। শেরহাম আলিজার সামনে গিয়ে থমকালো। আলিজা মেঝেতে বসে খেলছে। শেরহামকে দেখে ছুটে এসে বলল, এই কালু আব্বা, কালু ভাইজান, আমার সাথে কথা বলি না। তটিনী ইশারায় তাকে বলল জাপটে জড়িয়ে ধরতে। আলিজা ছুটে এসে শেরহামের পা দুটো জড়িয়ে ধরে বলল, কুলে। শেরহাম কুলে নিল, গালে আদরও করলো। আলিজা তটিনীর সাথে হাসছে। শেরহাম তা খেয়াল করে পেছনে ফিরে তাকাতেই তটিনীকে দেখা মাত্র চোখ মুখ কঠিন করে ফেললো। তটিনীর হাসি মুখ অন্ধকার হয়ে এলো। ছুটে এসে বলল, দেখো, খাওয়ার উপরে রাগ দেখানো ঠিক না। আমিও। তটিনীকে কিছু বলতে না দিয়ে আলিজাকে কুল থেকে নামিয়ে দিয়ে গটগট পায়ে হেঁটে বেরিয়ে গেল শেরহাম। তটিনী রাগে দুঃখে ঠাই দাঁড়িয়ে রইল। শবনম এসে বলল, আপু, আব্বা বলছেন ঘুরতে যাবেন আমাদের নিয়ে, সৌরভকে নিয়ে চলো, খুব মজা হবে। শাহানা তার পিছু এসে বলল, ওরও নিকাহ হয়ে যাবে, তাই তোমার আব্বা চাচ্ছে একটা বনভোজন হোক। যাও, ঘুরে এসো সবার সাথে। সোহিনী কি আসছে? ওকে না গত সপ্তাহে চিঠি লিখেছিলে? তটিনীর গলায় কান্নার দলা, তাই সে জবাব দিতে পারল না। এত চিন্তার মধ্যে সে বনভোজনে কিভাবে যাবে? নিজের বাসভূমিতে যাওয়ার জন্য সোলেমান মাহমুদ ছটফট করছিলেন দেশে আসার পর থেকে। শেহজাদ আশ্বস্ত করেছে যে শবনমও সেই সুযোগে ঘুরে আসবে তার দাদার ভিটে বাড়িতে গিয়ে। বিয়ের পর কখন আর যাওয়া হয়? তাছাড়া স্বামীর জন্মের পর তার দাদার ভিটে বাড়িতে যায়নি, তাই সাফায়েত ভেবেছে সায়রা আর সামিরকেও নিয়ে যাবে। সবাই যখন যাচ্ছে শাহানা তখন বলল, সবাই যাক, অপরূপাও যায়নি কখনো। যেহেতু জয়পুরে তাদের বাসভবনে কেউ থাকে না, সেহেতু তাদেরকেই রেঁধে বেড়ে খেতে হবে। তাই সবাই শেষমেশ সিদ্ধান্তে উপনীত হলো যে তারা বনভোজনে যাবে। যেহেতু তাদের ভিটেবাড়ির পাশেই পাহাড় আছে, অদূরেই সমুদ্র, বাসভবনের সামনে খোলা পরিবেশে দারুণ একটা ভোজন হবে। সব কিছুর আগাম পরিকল্পনা করে সবাই প্রস্তুত হচ্ছিল। ফিরে এসে নিকার তারিখ পাকা করবেন বলে জানিয়ে দিয়েছেন সোলেমান মাহমুদ। তটিনী প্রথমেই যেতে চাইল না, কারণ সে জানে শেরহাম কিছুতেই যেতে চাইবে না। তারপর সে তটিনীর উপর চটে আছে।
কোনো কথা শুনবে না। তটিনী তাই শাহানাকে বলেও দিল সে যেতে পারবে না, মহলে থাকবে। সবার মন খারাপ হয়ে গিয়েছিল তা শুনে। সবাই ওখানে আনন্দ করবে আর সে এখানে একা একা কি করবে? শেরহামও সারাদিন মহলে থাকে না। শাহানা কিছুতেই কথা মানতে পারছিল না। বলল, আমি শেরহামকে রাজি করাবো। ও আমার কথা ফেলতে পারবে না। আমি ওকে অনুরোধ করব। দেখো ও রাজি হবে। তটিনী আর কিছু বলেনি। শাহানার সাথে শেরহামের কি কথা হয়েছে তটিনী জানে না। তবে শাহানা শুধু বলেছে সে যাচ্ছে। এ নিয়ে ওর সাথে কোনো কথা বলো না। কিছু বলেনি মানে যাবে। তুমি আপাতত কোনো ঝামেলা করো না। ঝামেলা তো দূর, তটিনী কাছও ঘেঁষতে পারছে না। তার আগেই লাপাত্তা। বনভোজনে একবার যাক। বনভোজনের সমস্ত কিছু জোগাড় যন্ত্র করছিল মতিবানু, ফুলকলিরা সবাই মিলে। বাকিরা তাদের জামা কাপড় গোছাচ্ছে। তটিনী তার সোহরাবের কাপড় চোপড় গুছিয়ে ফেলেছে সন্ধ্যায়। শেরহামের কয়েকটা পাঞ্জাবি পায়জামা আর দুটো চাদর নিয়েছে। সব কিছু গুছিয়ে নিয়ে বাকিদের সাথে বনভোজনের খাওয়া দাওয়ার তালিকা করতে যোগ দিল। কিন্তু মন বসলো না। সারাদিন কোথায় খাওয়া দাওয়া করছে ওই অসভ্য লোক, নাকি খায়নি কে জানে। তার উপর হম্বিতম্বি দেখিয়ে কদিন না খেয়ে থাকবে। শাহানা এসে বলল, আচ্ছা সবাই রাতের খাবারটা খেয়ে নাও, তারপর এসব করে নিও। অনেক রাত তো পড়ে আছে। টনি, আমার নানুভাই ঘুমিয়ে পড়বে, ওকে খাইয়ে দাও। কাল সারা রাত চিন্তায় কেউ ঘুমোতে পারেনি। তাড়াতাড়ি এসব শেষ করে ঘুমিয়ে পড়ো সবাই। আর হ্যাঁ, শেরহাম বেরিয়ে গেল, এখনো এলো না। সারাদিন তার নাওয়া খাওয়ার খবর নেই। তটিনীর মুখটা চুপসে গেল। টুনু বলল, বেগম, এখনো কি আপনার জামাই আপনার উপর রাগ কইরা আছে? তটিনী ধমকে বলল, চুপ থাকো। শাহানা বলল, কি হচ্ছে টনি? ওকে ধমক দিচ্ছ কেন? দেখছেন না ও কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছে? খোদেজা বলল, কি নিয়ে এমন ঝগড়া হলো তোমাদের? ঝগড়াও হয়? বাবা, আমি তো জানতাম না। তটিনী লজ্জা পেয়ে বলল, আম্মা আমি একটু ঘরে যাই। সে দ্রুত প্রস্থান করতেই সবাই হেসে উঠল। তটিনী কক্ষে এসে দেখল অনেক রাত হচ্ছে। এই লোক তাকে জ্বালিয়ে মারবে দেখছি। সেও সহজে ছেড়ে কথা বলবে না। রাত আরও গভীর হতেই শেরহাম মহলে ফিরল। তবে মহল প্রাঙ্গণে বসে রইল। লাট্টু মানিকরা সকলেই ওখানে আছে। তটিনী তার আসার খোঁজ পেয়ে সেখানে গেল। তাকে দেখে মানিক হিসিয়ে বলল, বেগম এসেছে। শেরহাম গাড় ফিরিয়ে দেখল পুনরায় সামনে ফিরে গেল। কেদারায় গা ছেড়ে বসে রইল। টুকটাক কথা বলতে লাগলো আনোয়ারের সাথে। তটিনী পেছনে বুকে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, মানিক ভাই। জি বেগম। তাকে জিজ্ঞেস করো খাবে কি খাবে না। অন্য মানুষরাও তো না খেয়ে বসে আছে নাকি? লাট্টু হেসে ফেলে বলল, কিন্তু বেগম আমরা তো খাওয়া দাওয়া কইরা লইছি। তটিনী আচমকা চেঁচিয়ে উঠে বলল, কি? সকলেই ভরকে গেল। শুধু একজনই নির্বিকার নিরুত্তেজ ভঙ্গিতে মানিককে বলল, যা ঘুমিয়ে পড়, কাল সকাল সকাল কাজ আছে। জি সাহেব, যাচ্ছি। তিনজনই মাথা নামিয়ে চলে গেল। শেরহাম কেদারায় মাথা এলিয়ে বসে রইল। তটিনী শান্ত ধীর গলায় বলল, ভালো, খুব ভালো, বলে হনহনিয়ে চলে গেল। তটিনীকে রেগে মেগে কক্ষের দিকে যেতে দেখে আলিজা উকি দিয়ে বলল, কালু বাইচানের আম্মা লাক কলছে। অপরূপা বলল, আপনি জেনে কি করবেন? আলিজা বলল, কালু বাইচানও আমার সাথেই লাক কলছে। খুব ভালো হয়েছে, বলে অপরূপা হাসলো। আলিজা ঠোঁট ফুলিয়ে বলল, আমিও কালু বাইচানের সাথে লাক কলছি। অপরূপা হাসতে হাসতে বলল, ও মা, আপনারও রাগ আছে? এত রাগ কোথায় রাখেন? কালু আব্বাল মাথায়। অপরূপা কপাল চাপড়ে বলল, আমাকে মাফ করেন, যান ঘুমিয়ে পড়ুন। ভাইজান ঘুম না? আলিজা এক লাফে বিছানায় উঠল। সোয়াইবের মুখের উপর ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, এই কালু বাইচানের বন্ধু, আমি তোমার সাথেও লাগ করছি। অপরূপা ধমকে বলল, আলিজা খুব মারবো, ভাইয়াকে ডাকবে না, নিজে ঘুমাবেন না, কাউকে ঘুমাতে দেবে না। উফ, এই মেয়েকে নিয়ে আমি কই যাই? আলিজা সোয়াইবকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে বলল, আলিজা ঘুম। অপরূপা তার গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে বলল, ঘুম ঘুম বুড়ি ঘুম। শেজাদের গলা শোনা গেল। ঠিক তখনই আলিজার আর ঘুম। চট করে চোখ মেলল সে। বিছানা থেকে তড়িঘড়ি করে নেমে গেল। অপরদিকে শেজাদ দরজা মেলে দাঁড়াতেই আলিজা খুশিতে হাত বাড়িয়ে দৌড়ে গেল। শেজাদ কুলে তুলে আদরে আদরে ভরিয়ে দিয়ে বলল, আমার বুড়ি কেন রোজ এত রাত অবধি জেগে থাকে? ঘুম নেই? আলিজা বাবার গালে মুখ লাগিয়ে রেখে বলল, চুকে ঘুম নাই। শেজাদ হেসে উঠল তার কথায়। আলিজাও হাসতে লাগলো। বাবাকে সারাদিনের সমস্ত জমানো অভিযোগ শোনালো বিছানায় বসে বসে। শেজাদ পোশাক পাল্টে আরাম পোশাক গায়ে দিতে দিতে জানতে চাইল। তারপর আলিজা পা টেনে বসে বলল, কালু বাইচান লাগ করছে। তারপর ভাইয়ে ডাবু বুকা দিচ্ছে। তাই? তারপর চায়রা পুপ্পি বাবুকে কুলে দেয়নি। অপরূপা ভেঙচি কেটে বলল, সে নিজে এখনো কুলে চড়ে, আর সে নেবে বাবুকে? হু। শেজাদ বলল, সায়রাকে খুব মারবো। তারপর টাপল
রূপাও বোকা দিচ্ছে। শেজাদ রূপার দিকে তাকালো। রূপা হেসে উঠে সোয়াইবকে তার বুকে টেনে নিয়ে চোখ বুজে বলল, 100 বার বকা দিব। আলিজা অপরূপাকে আঙুল দেখিয়ে বলল, আমার আব্বা তোমার সাথে কথা বলে না। অপরূপা বলল, মেয়ে কিন্তু আপনার হয়ে রায় দিতেই পারে। বেশ, আমিও আপনার আব্বার সাথে কথা বলার জন্য বসে নেই। সে যাতে সে আলিজাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম পাড়িয়ে দিতে দিতে বলল, কাল সকালে আপনি ঘুম থেকে ওঠার আগেই সবাইকে শাস্তি দেব, খুব বকা দেব, খুব মার দেব। আলিজা হাসলো, কি আনন্দ তার। সেজাদ তাকে বুকের উপর শুয়ে মাথায় হাত বুলাতে বুলাতে ঘুম পাড়িয়ে দিল। ন্যায় বিচার পাওয়ার আনন্দে আলিজা ভকভক করতে করতে ঘুমিয়ে পড়ল। দরজায় ঠকঠক শব্দ হলো। তটিনী শোয়া থেকে মাথা তুলে বলল, বাইরে খেয়েছো, এবার বাইরে ঘুমাও, দরজা খুলবো না। মগের মূল্য পেয়েছো আমাকে। নিজে 1000টা দোষ করবে তা কিছু না, আমার পান থেকে চুন খসলেই হয়েছে। দরজা খুলবো না আমি, যাও। আরো জোরে জোরে দরজা দেখাচ্ছে শেরহাম। তটিনী বলল, খুলবো না দরজা। শেরহাম অনবরত দরজা ধাক্কা দিয়ে গেল। তটিনী দরজা খুলল না। দরজা ধাক্কানো বন্ধ হয়ে গেল এক সময়। তটিনী মাথা তুলে ভাবলো, চলে গেল নাকি। না, তাকে ভুল প্রমাণ করে আবারও দরজায় টোকা পড়ল। তটিনী বলল, দরজা খুলবো না, খুলবো না, খুলবো না। কথা বলো, নইলে খুলবো না, শুনেছ? শানা কথা বলে উঠল, দরজা খুলো তনি। তটিনী চমকে উঠল। দ্রুত পায়ে হেঁটে গিয়ে দরজা খুলতেই দেখলো মা রেগে তাকিয়ে আছেন। শেরহামকে তাড়িয়ে দিয়েছো কেন? আমি তো দেখছি সব দোষ তোমার। তটিনী আমতা করে বলল, আম্মা আমি আসলে ওকে ডেকে নিয়ে আসো, যাও। তটিনী চুপসে যাওয়া মুখে বলল, আচ্ছা। বেরোনোর আগে সৌরভের দিকে তাকালো সে। ঘুমন্ত সৌরভকে কোলে নিয়ে নিচে চলে গেল। প্রাঙ্গণে শেরহামকে দেখা গেল না। মানিক এসে জানালো, সাহেব আমাদের পাশের কক্ষে ঘুমিয়ে পড়েছেন, আজ অনেক খেটেছে, তাই হয়তো ঘুম চলে এসেছে। তটিনীর মায়া হলো। দূর, তার অত বকর বকর করার কি ছিল? আবারও ভুল করে বসলো। এখন কি করবে সে? অতিথিশালার কক্ষে গিয়ে দরজায় কড়া নাড়ল তটিনী। অনেকক্ষণ পর ঘুম জড়ানো কণ্ঠ ভেসে এলো। কি হলো? তটিনী নিজের গাল চেপে ধরলো। মানিককে বলতে বলল। মানিক বলল, ইয়ে মানে দরজাটা যদি খুলতেন সাহেব। কেন? তটিনী ঘামতে লাগলো। মানিক বলল, একটা কথা ছিল, জরুরি। শেরহামের সারা শব্দ পাওয়া গেল না আর। হঠাৎ করে দরজা খুলে বসলো সে। তটিনী হুড়মুড়িয়ে ঢুকে পড়ল কক্ষে। মানিক ভয়ে পালালো। তটিনী কাষ্ঠ হেসে বলল, আমি বলেছি ওকে দরজা খুলতে, সৌরভ কাঁদছিল তো তাই নিয়ে এসেছি ওকে। শেরহাম আর চোখে তাকিয়ে দেখলো সৌরভ ঘুম। সৌরভকে কুলে নিতেই তটিনী ভাবলো রাগ টাগ করলে ফুস। সে হাসলো, কিন্তু তার হাসিও ফুস হয়ে গেল যখন দেখলো শেরহাম তাকে বের করে দিয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিল। তটিনী হতচকিত হতবম্ব দরজায় মাথা ঠুকে বলল, ও আল্লাহ, তুমি আমার ছেলেকে নিয়ে নিলে কেন? দরজা খুলো, ওকে দিয়ে দাও। শেরহাম গর্জে বলল, চেঁচাবি না। সৌরভের ঘুম ছুটলে চড়াতে চড়াতে গাল লাল করে দেবো, বেয়াদব। দূর হ, তুমি বেয়াদব, তোমার 14 গোষ্ঠী বেয়াদব। গুন্ডা আমার ছেলেকে নিয়ে বসে আছে। কালকেও আমি আমার ছেলেকে ছাড়া ঘুমিয়েছি, ওকে দিতে বলেছি, নইলে মাথা ফেটে ফেলবো। যা করার কর, আমার থেকে দূরে থাক। তটিনীর আগে দুঃখে কাঁদতে লাগলো। বলল, আচ্ছা আর কোনো ভুল করব না। বলেছি তো। শেরহামের উত্তর এলো না। তটিনী কাঁদতে কাঁদতে মহলে ফিরে এলো। শানা বলল, উচিত হয়েছে, বড়দের সাথে কেউ তুই তুকারি করে? এক বাচ্চার মা হয়েছো, এখনো কি অবুঝ আছো তুমি? কি ব্যবহারটা করছিল ওর সাথে? তটিনী চুপ করে শবনমের কক্ষে চলে গেল ঘুমাতে। মহল প্রাঙ্গণে ঘোড়ার গাড়ি এসে দাঁড়িয়েছে। জাহাজ ঘাটে এসে থেমেছে সেই কখন। মেয়েরা এখনো মহল থেকেই বেরোতে পারল না। ঘাটে পৌঁছতে অনেক দেরি। সাফায় তার সে জাতের চেঁচামেচি শুনে সকলেই ছোটাছুটি শুরু করলো। সাজগোজে ব্যস্ত ছিল সকলেই। অপরূপা আলিজাকে কাপড় চোপড় পরিয়ে সিবানের কুলে তুলে দিয়েছে। সোয়াইবের দেখা নেই। সে ভাইজানের সাথে মিলিয়ে পোশাক পরবে। এখন কোথায় অপরূপা জানে না। তার হিজাব পরা বাকি। আয়শা শবনম এখনো হিজাব পরেই চলছে। টুনু আর ফুলগুলি গাঢ় করে ঠোঁট রাঙাচ্ছে। তাদের সাজগোজ দেখে অপরূপা হাসলো। তটিনী তার কক্ষে। সে একটা সাদা রঙের পোশাক পরেছে। বহুদিন পর বাপের বাড়ি যাচ্ছে, তাই সে খুব আনন্দিত। সবচাইতে বেশি খুশির কারণ হচ্ছে শেরহাম সুলতান যেতে রাজি হয়েছে তাই। কিছুক্ষণ আগে নতুন পাঞ্জাবি পরিধান করে বেরিয়ে পড়েছে সে। তটিনী আপাতত কোনো ঝামেলা করবে না বলে পণ করেছে। কোনো কথাও বলবে না। আগে তার বাপের নিয়ে যাক, তারপর দেখাবে মজা। তটিনী মাহমুদার সাথে পেরে ওঠা অত সহজ নয়। 2 রাত তাকে অন্য ঘরে ঘুমোতে হয়েছে। জয়পুরে গেলে এবার কি করবে শেরহাম সুলতান? ভাবতেই তটিনীর হাসি পেল। সব জিনিস ঠিকঠাক নিয়েছে কিনা সবকিছু আরও একবার দেখে নিয়ে শাহানা খুদেজা আর অসুস্থ মরিয়মকে নিয়ে মহল থেকে বের হলো। শেজাদ এসে মরিয়ম আর খুদেজাকে গাড়ির দিকে নিয়ে গেল। বলল, জাহাজে উঠে গেলে আর কষ্ট হবে না আম্মা। খুদেজা বলল, আমার কষ্ট হচ্ছে না, কিন্তু তোমার মায়ের শ্বাসকষ্ট বেড়েছে। ডাক্তার সাহেব আসছেন, চিন্তা নেই, মা কোনো কষ্ট হলে সঙ্গে সঙ্গে জানাবে, ঠিক আছে? মরিয়ম মাথা নেড়ে হাসলো। বলল, তোমার বুড়ি কোথায়?
শেহজাদ এদিক ওদিক তাকিয়ে বলল, আছে আশেপাশে, কোথায় আর যাবে। খোদেজা বলল, দেখো এখন হাঁটতে জানে, কোথায় না কোথায় গিয়ে বসে থাকে, সবাইকে বিপদে ফেলে ফেলে দেবে। আমি দেখেছি, আপনারা গাড়িতে বসুন। সায়রা, শবনম, আয়শা সকলেই দাঁড়িয়েছিল। শেহজাদ তাদের পাশ কেটে যেতে যেতে বলল, রূপা তো নিয়ে এখনো বেরোচ্ছে না, কোথায় ওরা, আর কতক্ষণ লাগবে? শাহানা বলল, রূপা তো এখানে। শেহজাদ ঘাড় ফিরিয়ে চাইলো, দেখলো সায়রার পাশেই রূপা দাঁড়িয়ে আছে। নিকাব পরায় তাকে ঠাহর করতে পারেনি শেহজাদ। চোখ দেখে এবার নিশ্চিত হলো। এটাও বুঝতে পারলো অপরূপা হাসছে তার কাণ্ড দেখে। সকলেই তার পাশ কেটে চলে যেতেই শেহজাদ কয়েক পা এগিয়ে এসে বলল, মারাত্মক। অপরূপা সশব্দে হেসে উঠে বলল, আপনার মাথা। শেহজাদ মাথার পেছনে চুলকে বলল, মাথা বটে। তটিনী মহল থেকে বের হওয়ার সাথে সাথে শাহানা বলল, তোমাকে তো শাড়ি পরতে বললাম, পরনি কেন? আমি সামলাতে পারি না আম্মা, আমি ওসব পরে আরাম পাই না, দয়া করে আমাকে ওসব পরতে জোরাজুরি করবেন না। সায়রা বলল, থাক না ফুপু, আপুকে এসব পোশাকে মানায়। অদ্ভুত, বিয়ের পর মাঝে মধ্যে শাড়ি টাড়ি পরতে হয়, সামলাতে না জানলে সামলানো শিখবে। তটিনী বলল, আমি যা পারি না তা কেন করতে যাব আম্মা? আর শাড়ি পরতে জানতেই হবে, এটা কোন হাদিসে লেখা আছে? আমি শাড়ি পরবো না মানে পরবো না। আহা শাহানা, থাক, ওকে জোরাজুরি করো না, ও যেভাবে চলতে চায় চলুক। মরিয়ম বলল, ওর বর ওকে এভাবে পছন্দ করলে ঠিকই আছে। তটিনী হেসে বলল, ধন্যবাদ মামিমা। সকলেই হাসলো। মরিয়ম বলল, সত্যি এভাবে পছন্দ করে? তটিনী ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সবাই উচ্চ স্বরে হেসে উঠল তাকে আমতা করে দেখে। তটিনী মনে মনে আওড়ালো, ব্যাঙের মাথা, বেয়াদব লোক, আমার সাথে কথাই বলে না, সাতার পছন্দ করে। যদি সে একটু সাজগুজ করে, তার সামনে প্রশংসা না করে উল্টো বলে বসে, তনির বাচ্চা, তোকে আবার কে নিকা করবে বলেছে? বুড়ো বয়সে এত রং চং মাখার কি আছে? সে যে মস্ত বড় বেয়াদব লোক তা একমাত্র শুধু তটিনীই জানে। আবার দিন শেষে এই বেয়াদব লোকটাকে সে ভালোবাসে। তারই প্রশস্ত পক্ষে ওঠানামায় তার চোখে ঘুম নামে, গায়ে রোম আসে। ওই বেয়াদব লোকটাকে ছাড়া তার সবকিছু অসহ্য লাগে। উফ, কি যন্ত্রণার মধ্যে দিয়ে তার দিন কাটে কেউ জানে না। ঘাটে পৌঁছে সবার আগে শেরহামের খোঁজ নিল তটিনী। সাফায়েত কথা বলছিল তার আব্বার সাথে। তটিনী ডাকলো, ভাইজান কথা আছে। সাফায়েত এগিয়ে এলো, বলল, বলো। সৌরভের আব্বা এখনো আসেনি। সাফায়েত চারিদিকে চোখ বুলালো, কপালে আঙ্গুল বুলিয়ে বলল, আসেনি? এলে তোমাকে জানাবো আমি। তাছাড়া ভাইজানকে না নিয়ে তো যাবো না আমরা, তুমি নিশ্চিন্তে থাকো। তটিনী বলল, আপনি নিশ্চিত ও যাবে? আমাকে নাকি কথা দিয়েছে, আমার তো তাই বললো। তটিনী চিন্তিত মুখে রাস্তার পথ চেয়ে রইল। মন খারাপ হয়ে এলো তার। সুলেমান মাহমুদ তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পলক তাকালেন মেয়ের মুখ পানে, তারপর আবারও হাঁটা ধরলেন। তটিনী দীর্ঘশ্বাস ছাড়লো। পথ পানে পুনরায় চেয়ে জাহাজে চলে এলো। জাহাজটি বিশাল, আরাম করার সুবিধার্থে আলাদা কেবিন বরাদ্দ আছে। সবাই একসাথে আছে আপাতত। সৌরভ আর সোয়াইব ছোটাছুটি করছে, কারো কথা শুনছে না। তাদের ছোটাছুটি দেখে সামির খুশিতে আয়শার কোলে বসে হাত তালি দিতে দিতে চিক্কুর পারছে। তার কথাগুলো কিছুই বোঝা যায় না এখনো। জাহাজে সব জিনিসপত্র তোলা হলো, মহলের সবাইও উপস্থিত, শুধুমাত্র শেরহাম আসেনি এখনো। শাহানা চিন্তিত, ছেলেটা এখনো এলো না। শেরদার সাহেব বোনকে ডেকে নিয়ে গিয়ে জানতে চাইলেন, ও আসবে না বোধ হয়। কি বলেছিল তোকে? তেমন কিছু বলেনি ভাইজান, আমি বলেছিলাম তুমি যাচ্ছ আমাদের সাথে। হ্যাঁ না, কিছু বলেনি আমাকে, কিন্তু ওর চুপ করে থাকাকে আমি সম্মতি ধরে নিয়েছি। এটা কোনো কথা হলো? ওই ছেলের কিছুই আমি বুঝে উঠতে পারি না। আল্লাহ জানে, না গেলে এখানে খাবি কি? একা একা থাকবেই বা কি করে? শাহানা বলল, আচ্ছা চিন্তা করো না ভাইজান, দেখি কি হয়। ও না গেলে তনিও যাবে না, তনিকে রেখে যাব। দরকার পড়লে সৌরভকে আমরা নিয়ে যাব, তনি থেকে যাবে। এটা কোনো কথা হলো? সবাই যাচ্ছে, মেয়েটা যাবে না? তাদের ভাই বোনের কথাবার্তার মধ্যে ভাটা পড়ল সুলেমান সাহেবের ডাকে। সবাই তো হাজির, জাহাজ চলুক। শেহজাদ রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে জাহাজে উঠে এলো। কেদারায় বসে অদূরে চোখ রেখে বলল, আর কিছুক্ষণ অপেক্ষা করি মামা, ভাইজান তো এখনো এলো না। সুলেমান মাহমুদ বিড়ির ধোঁয়া ছেড়ে বললেন, না এলে ছেড়ে দিতে বলো, আর কতক্ষণ এভাবে বসে থাকবো? ঠিক তখনই ধপ করে এসে মুখ থুপড়ে বলল সৌরভ। সোয়াইব ভয় পেয়ে থমকে গেছে। ভাইজান পড়ে গেল। সৌরভ ঠোঁট টেনে কান্নার করার আগেই শেহজাদ ছুটে এলো, বলল, ব্যথা পেয়েছো? কতবার বলেছি ছোটাছুটি না করতে। সোয়াইবের মুখ পানসে হয়ে এলো। শেহজাদের আগেই সুলেমান মাহমুদ সৌরভকে তুলল, বলল, ব্যথা পেয়েছো? হাতে লেগেছে? ও বাবা, কত ছোট হাত দুটো। বলতে বলতে উনি হাতের তালু দুটোতে নিজের হাতের তালু মিলালো। তারপর সৌরভের দুগালে হাত রাখলো, বলল, ব্যথা চলে যাবে। সৌরভ খুশি হয়ে ডাকলো, নান্নু ভাই। সুলেমান মাহমুদ শেহজাদের দিকে তাকালো। শেহজাদ অন্যদিকে তাকিয়ে আছে। তিনি সেদিকে তাকাতেই সাদা পাঞ্জাবি পরিহিত শেরহাম সুলতানকে এগিয়ে আসতে দেখলেন। সৌরভকে তৎক্ষণাৎ ছেড়ে দিলেন উনি। সৌরভ বাবার কাছে দৌড়ে গেল। তার আগেই আলিজা গিয়ে শেরহামের পথ আটকালো, কোমরে হাত রেখে বলল, এই কালু আব্বা, দেরি করছো কেন?
শেরহাম ভুরু উঁচিয়ে বলল, তোমাকে কেন বলবো? আলিজা তার কাছে ছুটে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল, কুলে কুলে। শেরহাম কুলে তুলে নিয়ে পকেট থেকে কয়েকটা আঙ্গুর দিল। আলিজা হাতে নিয়ে মাথা দুলিয়ে বলল, কালু আব্বাল আঙ্গুল, আঙ্গুর নয় আঙ্গুল। আচ্ছা আঙ্গুল। শেরহাম আরও সামনে এগুতেই দেখলো টলমলে চোখে অভিমানী সৌরভ তার দিকে চেয়ে আছে। শেরহাম ডাকতেই সে ঠোঁট টেনে তটিনীর কাছে চলে এলো দৌড়াতে দৌড়াতে। আলিজা খিকখিক করে হাসতে হাসতে শেরহামকে বলল, এই কালু আব্বা, আল দেরি করবে? শেরহাম বলল, করব। কি করবে তুমি? আমি আমাল আব্বাকে বলি দিব। বলতে বলতে কোল থেকে নেমে ভো দৌড়। এদিকে তটিনীর বুকে মুখ গুজে কেঁদেই চলেছে সৌরভ। কেন তার আব্বাকে ফোঁচা মেয়েকে কোলে নিল, আদর করলো। তটিনী কিছুই বুঝতে পারল না। দুগালে অসংখ্য আদর দিয়ে বলল, বোন, কালু বাইজান ডেকেছে আবার? বলছি না কালু মানি সুন্দর। সৌরভ মাথা তুলে বলল, নয় তো কি, দেখো কিভাবে কাঁদে। আমার তো খারাপ লাগে। আব্বা ফোঁচা বোনকে কুলে নিছে। তটিনী হেসে বলল, বোন তো কি হয়েছে তাতে, তোমারও বোন। সৌরভ আরও সশব্দে কাঁদতে লাগলো। তটিনী কপালে মুখে আদর দিতে দিতে বলল, আচ্ছা আমরা মা ছেলে কেউ ওই লোকের সাথে কথা বলবো না। পেছন থেকে শাহানা বলে উঠল, কি শেখাচ্ছ ছেলেটাকে? শুধু আমিই তো ঝগড়া করি, এখন আমার ছেলেও ঝগড়া করে, এটা বলবেন না আম্মা। আমার ছেলেকেও কাঁদিয়েছে। অদ্ভুত, এমন কিছু ওর সামনে বলে বসো না যেন ও কষ্ট পায়। চলে গেলে আটকে রাখতে পারবে না কিন্তু। নানুভাই, নানুমণির কুলে আসো। সৌরভ মায়ের বুকে মুখ গুজে নানা করে উঠল। তটিনী বলল, ও আমার কাছে থাক আম্মা, কান্না থামুক। শাহানা শেরহামকে আসতে দেখে খুশি হলো, বলল, আচ্ছা। তটিনী বসে থাকলো। সৌরভের মাথায় মুখ ঠেকিয়ে আলিজার পেছন পেছন শেরহাম জাহাজে উঠে এলো। জাহাজের ইঞ্জিন শব্দ করে উঠল তখনই। আলিজার কি আনন্দ, সে এদিক ওদিক ছুটে হেসে খেলে বলল, কালু আব্বাল আঙ্গুল, মোচা মোচা। হুমায়রা ফিক করে হেসে উঠে বলল, যেমন মাস্টার তেমন তার ছাত্রী, আঙ্গুরটাও ভালো করে বলতে পারে না। সিবান ঘাড় ফিরিয়ে তাকাতেই হুমায়রা চুপসে গেল, কিন্তু মিটমিট করে হাসতে লাগলো। সায়রা বলল, আম্মা কি খাচ্ছেন? আলিজা ঘুরতে ঘুরতে জবাব দিল, কালু আব্বাল আঙ্গুল, মোচা মোচা। খুদে যা কপাল চাপড়ে বলল, কালো সেটা কেউ আজ অবধি বলতে পারলো না, আর সে কালো আব্বা ডেকে ফেললো। হায় আল্লাহ। শাহানা হেসে ফেললো, পাকা বুড়ি একটা। কাকে কি ডাকতে হবে, কাকে বলতে হয় তাকে বলতে হয় না। সায়রা হেসে বলল, সকাল সকাল আমার ঘরে এসে বলল, ফুপ্পি, আমাল আব্বা তোমাকে মারছে, তুমি বেতা পাইছো? সবাই একসাথে আবারও হেসে উঠল। তটিনীর বিপরীত পাশে কিছুটা সামনে শেরহাম এসে বসে আর চোখে এক পলক তাকালো তটিনীর দিকে। সৌরভকে ওভাবে মুখ লুকিয়ে রাখতে দেখে মনে অসংখ্য প্রশ্ন উদয় হলো। তটিনীর সাথে চোখাচোখি হয়ে যাওয়ায় তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নিল। তটিনী শেরহামের কাছাকাছি ছিটে গিয়ে দপ করে বসলো। সে শুনে মতো বলল, আজকাল অনেকেই শাশুড়ির কথা শুনে চলছে, বউটাও দরকার নেই। বাহ বাহ, দারুণ উন্নতি। শেরহাম শুনতে পেল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখা গেল না তার মাঝে। তটিনী পুনরায় বলল, আমাকে কাঁদিয়ে মজা পেয়েছে, এখন আবার আমার ছেলেকে কাঁদানো শুরু করেছে। পাষাণ লোক, এসব মানুষের বউ বাচ্চা না হওয়াই ভালো, কোনো মায়াদয়া নেই। ঘাট তেরামিতে সেরা। শেরহাম গায়ে লিয়ে বসে হাতের তালু মুঠো করে তার উপর মুখ ঠেকিয়ে বসে রইল। টু শব্দও করল না। সুলেমান মাহমুদ আর চোখে তাকে কয়েকবার দেখে নিলেন। জাহাজ চলতে শুরু করলো। মাঝপথে খাওয়া দাওয়া হলো। সৌরভ কান্না করতে করতে ঘুমিয়ে পড়ায় তটিনীর মন খারাপ। সেও কিছুই খায়নি তাই। সৌরভকে নিয়ে তাদের বরাদ্দ কেবিনে চলে এলো সে। শেরহাম তার যাওয়া দেখলো, কিন্তু সবার সামনে উঠে যেতে পারল না। সন্ধ্যা ছুঁই ছুঁই, পশ্চিমের কোলে ঢলে পড়তে যাচ্ছে রক্তিম বর্ণ সূর্য। গোধূলি আলোয় চকচক করছে সমুদ্রের নোনা জল। অদূরে বনের ঝোপঝাপ, দূর পাহাড়ের কোণে কোণে আঁধার নেমেছে। বিকট শব্দ করে ঘাটে জাহাজ থামতেই সকলের ঘুম ঘুম চোখ সতেজ হয়ে এলো। জিনিসপত্র নামানামিতে ব্যস্ত হয়ে পড়ল শেজাদ, সাফায়েত আর সিবান। শেরহাম দূরবীন দিয়ে দূরবর্তী একটা জাহাজ দেখতে ব্যস্ত। জাহাজটি এদিকে আসছে। শেজাদ ডাক দিয়ে বলল, ভাইজান, তনিদের নামাও সাবধানে। তটিনী আগেভাগেই সৌরভকে নিয়ে নেমে গেল। অপরূপা সোয়াইবকে নিয়ে নামতে নামতে হঠাৎই হোঁচট খেলো। সোয়াইব আম্মা বলে ডেকে উঠল। সকলেই থেমে গিয়ে পিছু ফিরে চাইল। অপরূপা নিজে নিজে উঠে দাঁড়ালো। হাত ছেড়ে অদূরে উৎসুকভাবে তাকিয়ে থাকা শেজাদকে আশ্বস্ত করলো। শেজাদ চিন্তামুক্ত হলো। অপরূপা যে ইটের সাথে লেগে পড়ে গিয়েছে, শেরহাম সেই ইটটা এক লাথিতে পানির মধ্যে ফেলে দিয়ে শবনমকে বলল, এবার যাও। ফুস করে শ্বাস ছেড়ে সামনে তাকাতেই দেখলো তটিনী চেয়ে আছে। তার চোখাচোখি হতেই চোখ ফিরিয়ে নিল। তখনই তাদের পাশের জাহাজে কর্মরত একজন হাঁকছের অপরূপাকে ডেকে বলল, আমাগো অপু নাকি রে? আমি তোর রহিম চাচা।
অপরূপা থমকে গেল। রহিম চাচা? এতগুলো বছর পর দেখা। গ্রামে গিয়ে চাচির মুখে সে শুনেছিল যে রহিম চাচা ফিরে এসেছে, কিন্তু অপরূপার সাথে দেখা হয়নি। রহিম চাচাকে দেখে অপরূপার খুব ভালো লাগলো। বলল, কেমন আছো তুমি? এখানে কাজ করো নাকি? রহিম চাচা মাল বোঝাই করে আরেকজনের কাঁধে তুলে দিয়ে এসে বলল, আমার কথা ছাড়, কাজ করে খাই। তোর চাচির মুখে শুনছি তোর নাকি রূপনগরের সম্রাটের লগে নিকা হয়েছে। ভালো হয়েছে। ওই ডাকাত রহমানরে ছাইরা দিছিস? স্লা দান্দাবাজ, আমারে ভয় দেখাইয়া কম কাম করে নাই। তোর জীবনটা শেষ কইরা দিত। যার জীবনে যাবে তারে সারখার কইরা দিবে। শালা জাদুকর, ডাকাত, ভণ্ডলোক। আমার তো তরে নিয়ে বহুত চিন্তা হইতাছিল। তো এইখানে তোর লগে কারা কারা আইছে? অপরূপা ঠায় দাঁড়িয়ে রইল। অপরূপার পেছনে শবনম, সায়রা, আয়েশা, আর তারপরেই শেরহাম। শেরহামকে না দেখে এতগুলো কথা এক নাগারে বলে ফেলেছে রহিম চাচা। অপরূপা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। অপরূপার কিছুটা সামনেই তটিনী সৌরভকে কোলে নিয়ে স্তম্ভিত চোখে চেয়ে আছে রহিম চাচার দিকে। তটিনীর পেছনেই শেহজাদ। সকলে একে অপরের মুখ চাওয়াচাই করে চুপটি করে রইল। শবনম, আয়শা, সায়রা সকলেই নেমে যেতেই শেরহামও সিঁড়ি বেয়ে দুপা নেমে এলো। আর তখনই রহিম চাচার চোখে পড়ল শেরহামকে। রহিম চাচার চক্ষু ছানা বড়া। শেরহামের চাহনিতে না রাগ না ক্রোধ, কোনো কিছুই স্পষ্ট না। সে তটিনীর দিকে তাকালো শুধু। তটিনী, অপরূপা দুজনেই কেউ কারোর দিকে তাকালো না। টলমলে চোখ নিয়ে দুজনেই দুদিকে সরে পড়ল। শেহজাদ কিছু বলতে চাইল, অপরূপা পাশ কাটিয়ে চলে গেল। জয়পুরের সবচাইতে বড় বাড়িটি মোহকুঞ্জ বাড়িটি। বাড়িটির পথের ধারে ধারে অসংখ্য ফুলের গাছ, বাহারি রকমের ইটা পাথরের তৈরি কৃত্রিম জলাধার। জলাধারেও নানা রকম পুষ্প ফুটে রয়েছে। যিনি বাড়িটি দেখভাল করতেন তিনি বছর কয়েক আগে মারা গিয়েছেন, তাই উনার পুত্র আর পুত্রবধূ মাঝে মধ্যে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যান। শাহানা এলে টাকা পয়সা হাতে দেন। খুব ইচ্ছে ছিল শ্বশুরবাড়িতে থাকবেন ছেলে মেয়ে সবাইকে নিয়ে, কিন্তু সন্ত্রাস হামলায় জয়পুরের মানুষ অস্থির। এখনও সেই হাঙ্গামা কমেনি। তাই শাহানা ছোট ছোট 3টা মেয়ে আর একমাত্র ছেলের প্রাণের মায়ায় এই বিভীষিকাময় জীবন থেকে পালিয়ে নিয়ে আশ্রয় নিয়েছিলেন সুলতান মহলে। আর কখনো ফেরা হয়নি। জয়পুর যদি কখনো পুরোপুরি সন্ত্রাসমুক্ত হয়, তাহলে সাফায়াত তার বউ ছেলে নিয়ে এখানে থেকে যাবে বছরের কয়েকটা মাস। তটিনী, শবনম আর আয়েশার যদি কখনো মনে হয় বাবার বাড়িতে গিয়ে থাকা যাবে, তাহলে তারাও এসে থাকতে পারে। 3 মেয়ের জন্য আলাদা আলাদা বাসস্থান তৈরি করে রেখেছেন শাহানা। অন্য কিছুর অভাব হলেও একটা ঘরের অভাব মেয়েদের কখনোই হবে না। বাড়ির দেখভাল করা লতিফ চাচা সবাইকে বাড়িতে নিয়ে এলেন সসম্মানে। শাহানা জানালো তারা সবাই ঘুরতে এসেছে, খাবার দাবার সাথে নিয়ে এসেছে। সবাই একসাথে রেঁধে বেড়ে খাবে। মেয়েরা পাহাড়ে ঘুরতে যাবে, সমুদ্র দেখবে। বাড়ির বাইরে যেন রান্নার চুলা বসানো হয়। বাড়ির ভেতরের চুলা নিয়ে কাজ করতে গেলে সবাইকে অনাহারে থাকতে হবে। লতিফ চাচা সব কিছুর বন্দোবস্ত করতে ব্যস্ত হয়ে পড়ল। শবনম আর আয়শা সবাইকে নিয়ে বাড়ির ভেতরে চলে গিয়েছে ইতিমধ্যে। আলিজা শেহজাদের কোলে চড়ে বাড়িতে ঢুকতে ঢুকতে বলল, কালু বাইচানের নানুল বাড়ি। শেহজাদ বলল, হ্যাঁ, হুমার সাথে থাকুন, আমি আপনার আম্মা কোথায় গিয়ে দেখে আসি। আলিজা কোল থেকে নেমে টাটা দিয়ে বলল, আচ্ছা। শেহজাদ শবনমকে জিজ্ঞেস করে রূপা কোন কক্ষে আছে তা জেনে সেই কক্ষের দরজা ঠেলতেই দেখতে পেল কক্ষটা অন্ধকার। দরজা ঠেলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। চোখে আলো সয়ে যেতেই অপরূপাকে জানালার দ্বারে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেল। হারিকেনের আলো বাড়িয়ে দিতেই অপরূপা সামনে ফিরল। শেহজাদকে কিছু বলতে না দিয়ে বুকে এসে হামলে পড়ল। শেহজাদ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, আমরা এখানে আনন্দ করতে এসেছি, কান্না করতে কিংবা দেখতে নয়। অপরূপা বলল, আপনি নিশ্চয়ই এসব মন থেকে বলছেন না? আমার উপর অনেক অভিযোগ। আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আমার হাতে তো কিছু ছিল না। আমি এসব কোনো কিছুই চাইনি। আমি শুধু ভালো থাকতে চেয়েছি, একটা ভালো মানুষের সাথে, আর কিচ্ছু না। শেহজাদ তার কপালে চুম্বন করে বলল, আমরা ভালো আছি, এটা কি অনেক বেশি কিছু নয়? সাদা কালো অধ্যায় দিয়েই তো জীবন। অপরূপা মুখ তুলে অশ্রু সজল নয়নে চাইল, বলল, আপনি আমাকে একবার অন্তত পাপী বললে হয়তো আমার পাপ সব ঘুচে যেত। আপনি তা একবারও বলেন না। যা তোমার গায়ে ছিটাবো তা সেই মানুষটার গায়ে গিয়েও পড়বে, যাকে আমি অনেক কষ্টের পর ফিরে পেয়েছি। আল্লাহর কসম, আমার কারো ওপর কোনো রাগ অভিযোগ নেই। তুমিও রেখো না, রাখা উচিত নয়। আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। কেউ ভুল গাথি আর কেউ ভুলের সাথী। আপনি কেন আমাকে এত বেশি আগলে রাখেন? আমি আপনাকে অতটাও ভালোবাসি না। একসাথে কাছাকাছি পাশাপাশি থাকতে থাকতে যেরকম ভালোবাসা হয়ে যায় ওরকমটা হয়েছে। সন্তান হয়েছে, সংসার হয়েছে। এর বাইরে আপনাকে আমি আপনার মতো করে ভালোবেসে উঠতে পারিনি। আমি আমার ব্যর্থতা লুকোতে পারি না। আর আপনার চোখের দিকে তাকালে মনে হয় আপনি শুধু আমাকে দিয়েই গেলেন, আর আমার খাতা শূন্য।
তারা কিসের? আমরা আরও 100 বছর বাঁচবো। মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি তোমার মনে হয় তুমি আমাকে ভালোবেসে উঠতে পারোনি, তাহলে ওপারে গিয়ে বেশো। তোমার চেষ্টা আমার কাছে ভালোবাসার চাইতেও বেশি। অপরূপা তার মুখে মুখ লুকিয়ে নিল। তার শরীরটা বারংবার ঝাঁকুনি দিয়ে উঠল কান্নার চোটে। রাতের খাবার রান্না করে নিয়ে আসা হয়েছিল, তাই তার গরম করার চুলার বসানো হয়েছে। খাবার গরম করে যার যার খাবার তার তার কক্ষে পাঠিয়ে দেওয়া হয়েছে। সবাই ক্লান্ত, খেয়ে দিয়ে বিশ্রাম নেবে। কাল সকালে বেড়াতে বেরোবে। শেরহাম পায়ে পায়ে হেঁটে তটিনীর কক্ষে খুঁজছিল। সোলেমান মাহমুদের চিৎকার চেঁচামেচি শুনে আর পা বাড়ায়নি। দাঁড়িয়ে দাঁড়িয়ে যা শুনতে পেল তার সংক্ষিপ্ত বিবরণ দিলে যা হয় তা হচ্ছে, ওনার মতো এত নামি দামি মানুষের মেয়ের জামাইকে কেউ ডাকাত বলছে, কেউ জাদুকর বলে ব্যঙ্গ করছে, কেউ ধান্দাবাজ ডেকে হাসাহাসি করছে। ওনার ফুলের মতো পবিত্র মেয়েকে কেন এমন একটা কলঙ্ক নিয়ে সংসার করতে হবে? কেন সামান্য খেটে খাওয়া মানুষের মুখে গঞ্জনা শুনতে হবে? কেন মানুষ টিটকারি শুনতে হবে? শাহানা ওনাকে শান্ত করাতে পারছেন না। চেঁচামেচি শুনে তটিনীও চলে এলো। যতটা না মা বাবার কথা কাটাকাটি শুনে অবাক হলো, তার চাইতে বেশি অবাক হলো শেরহামকে দেখে। দুরু দুরু বক্ষে শেরহামের পেছনে দাঁড়িয়ে রইল সে। সুলেমান মাহমুদ গর্জে বললেন, জোরাজুরি করে যখন বিয়ে করেছে তখন সাথে সাথে সারিয়ে নাওনি কেন? রাস্তাঘাটে বেরোবে কি করে সে কথা ভাবনি? মানুষকে মুখ দেখাতে পারছি না এখন। শাহানা বলল, দোহাই লাগে ভাইজান, এসব শুনলে কষ্ট পাবেন। ওনার শরীর খারাপ। আপনার গলার আওয়াজ ছোট করুন। নিচের বাড়িতে এনে এসব কেমন ব্যবহার? কথা ঘুরাবে না। বাড়িটারির কথা কে বলছে? ওনারা তো সেটাই মনে করবেন। ওদের বাচ্চা হয়ে গেছে, সংসার হয়ে গেছে। আপনি এখন এসব নিয়ে মাতামাতি করে অশান্তি করছেন কেন? মানুষ যা বলার বলুক। বলবে কেন? বললেও আমি শুনবো কেন? আমার মেয়ের জীবনটা নষ্ট করেছো তোমরা সবাই মিলে। তটিনী শেরহামকে দেখা না দিয়ে দ্রুত কক্ষে চলে এলো। কিছুক্ষণ পর শেরহাম কক্ষে এলো। ব্যাগ থেকে পিস্তল বের করে পাঞ্জাবির পকেটে রেখে গায়ে চাদর জড়াতেই তটিনী একটানে চাদর নিয়ে নিল। বলল, তুমি আজ রাতে বেরোবে না। শেরহাম অন্যদিকে মুখ করে শান্ত গলায় বলল, আমার কাজ আছে। থাকুক কাজ। পিস্তল নিয়ে কোথায় যাচ্ছ? কোনো ঝামেলায় জড়ানো দরকার নেই। শেরহাম কপাল ভাঁজ করলো। তোর এত ভয় কিসের? আমি মানুষ মারবো বলে? আমি কি বুঝতে পারছি না তুমি কোথায় যাচ্ছ? তুমি ঘাটে যাবে, ওখানে কর্মীগুলোকে মারবে। শেরহামের হাতের মুঠো চোয়াল শক্ত হয়ে এলো। বলল, হ্যাঁ মারবো তো। তটিনী অবাক চোখে তাকিয়ে রইল। সে তো আন্দাজে বলেছে, তার মানে সত্যি সত্যি তাদের মারতে যাচ্ছে? তুমি সত্যি সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি মারতে যাচ্ছি। একজন ডাকাত, জাদুকর, ধান্দাবাজ লোকের কাছ থেকে তুই এর বেশি কিছু কি আশা করিস? তটিনী দরজা বন্ধ করে দিল। সামনে দাঁড়িয়ে বলল, আমাকে মেরে তারপর যাও। বলেই সজল নেত্রে চেয়ে রইল মুখ কঠিন করে। শেরহাম এগিয়ে গিয়ে তার বাহু খামচে ধরে সরিয়ে দিয়ে দরজা খুলতে যাবে, ঠিক তখনই তটিনীর তার বাহুতে কামড় বসিয়ে দিল। শেরহাম কষে চর বসাতেই তটিনী ছিটকে পড়ল। কেঁদে উঠতেই শেরহাম দ্রুত তাকে তুলে নিয়ে চাদরের নিচে ঢাকতেই তটিনীর গা কাঁপিয়ে কেঁদে উঠল। শেরহাম বলল, দেখ, আমার সাথে ধস্তাধস্তি করবি না। তটিনী ধাক্কা দিয়ে বলল, একদম দরদ দেখাবি না। পিস্তলটা দিয়ে আমাকে মার, তারপর যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যা। বের কর পিস্তলটা। শেরহাম রাগান্বিত চোখে চেয়ে পিস্তলটা বের করলো। তটিনীর হাত শক্ত করে টেনে ধরে এনে তটিনীর হাতে ধরিয়ে দিল। বলল, তোর জীবনের সবচাইতে বড় ভুলটা শুধরে নে, বেশ সময় আছে। তটিনী পিস্তলটার দিকে তাকিয়ে সশব্দে কেঁদে উঠল। শেরহাম দাঁতে দাঁত চেপে বলল, কি হলো? ওই দিন বলেছিস না আমি শয়তান, আমি জানোয়ার, আমি খুনি। আমাকে বিশ্বাস না করলে এই লোক দেখানো সংসার করছিস কিসের জন্য? তটিনী তার দিকে এগুতেই শেরহাম বলল, দূরে যা। তোর লোক দেখানো সংসারের রাস ইতি টানবি। তটিনী দুপাশে মাথা নাড়তে নাড়তে বলল, আমি আমি তো অত ভেবে বলিনি। ভেবে না বললেও আমি এককালে কি ছিলাম তার তোর বেশ মনে ছিল। তুই আমাকে বিশ্বাস করিসনি, সেখানে তোর বাপ কোথাকার চাই। না না, আমি তোমাকে বিশ্বাস করি। শেরহাম গর্জে বলল, তাহলে এখন আটকাচ্ছিলি কেন? মার। তটিনী পিস্তলটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমার তোমাকে নিয়ে ভয় হয়, তাই এমন করি। কিছু না করেও তোমার ঘাড়ে দোষ চেপে বসে, তাই এমন করি। আমি কেন এমন করি তুমি বুঝতে চাও না, নাকি বোঝার চেষ্টা করো না? তোমাকে কেউ কিছু বললে আমার খারাপ লাগে, আমার কষ্ট হয়। শেরহাম অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলো। পিস্তলটা তুলতে যেতেই তটিনী ফের হাউমাউ করে কেঁদে উঠতেই শেরহাম আজব চোখে চেয়ে থমকে বলল, চুপ, আমি এটা রেখে দিচ্ছি, ভেবে করবি না। তটিনী চুপ হয়ে গেল। শেরহাম পিস্তলটা রেখে দিল। চাদর নিতে যেতেই তটিনী চাদরটা কেড়ে নিয়ে লুকিয়ে ফেলল নিজের পেছনে। শেরহাম উপায়ন্তর না দেখে লাথি দিয়ে ব্যাগটা সরালো। চোখের উপর হাত রেখে লম্বা হয়ে শুয়ে পড়ল বিছানায়। তটিনী তার কঠিন মুখাবয়ব পরখ করে হারিকেনের আলো কমিয়ে দিয়ে বসে রইল চুপটি করে। অনেকক্ষণ বসে থাকার পর শেরহামের ঘুম চলে এসেছে মনে হতেই গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে কপাল হতে হাতটা সরিয়ে দিল। কপালে চোখের পাতায় গভীর চুম্বন করে পুরুষ্টু গালে নিজের
দুঠু চাপলো। শেরহাম চোখ মেলে তাকাতেই তটিনী চমকে গেল। টলমল করা চোখ দুটো লুকিয়ে পাশ ফিরে গেল। শেরহাম বলল, সৌরভ কোথায়? ও আর খালামণির কাছে ঘুম। তটিনী ফিরে তাকালো তার দিকে। শেরহাম তাকাতেই ফিরে গেল। অনেকক্ষণ পর শেরহাম এক হাত দিয়ে টেনে এনে জড়িয়ে ধরল তাকে। তটিনী কুকড়ে উঠল। শেরহামের মুখোমুখি হতেই প্রশ্ন করলো, আমি নিয়ে আসি ওকে? একদম ঢং দেখাবি না। তটিনী বলল, আমি ঢং দেখাই? শেরহাম তার বুকের কাছে টেনে এনে বলল, হ্যাঁ, এসব আমার সামনে কম দেখাবি। তটিনী তার হাতের স্পর্শে শিউরে উঠল। মুখটার দিকে চেয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। শেরহাম বলল, তোর কান্না থামাবি? তটিনী কান্না আটকে আরো ঘনিষ্ঠ হয়ে বলল, তাহলে ভালোবাসো? শেরহাম রাগান্বিত চোখে চেয়ে রইল। তটিনী তার গলা জড়িয়ে ধরে মুখ গুজে কেঁদে বলল, নইলে ছাড়ো, আমি চলে যাই। শেরহাম ধীরে ধীরে চুল সরিয়ে কানে ঠোঁট ছুঁয়ে বলল, আচ্ছা এখন ঘুমা, পরে। তটিনী বলল, না, ভালোবাসো এখনই? শেরহাম রাতভর তাকে ভীষণ ভালোবাসলো। এই ছিল প্রিয় বেগমের 7 থেকে 9 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।